হলো ভাষার মাস ফেব্রুয়ারি। আয়োজনের শুরুতেই সকল ভাষা শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা। বাংলাদেশের রাজনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসে ফেব্রুয়ারি এক অনন্য মাস। এবারও রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে ফেব্রুয়ারি মাসকে ঘিরে। শোনা যাচ্ছে এ মাসেই দ্রুত নির্বাচনের দাবিতে বিএনপি রাজপথে নামতে যাচ্ছে। কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। এ মাসেই ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। এ মাসেই নাকি চূড়ান্ত হতে যাচ্ছে সংস্কারের রূপরেখা। মোটা দাগে এ বিষয়গুলো আজ আলোচনায় আনতে চাই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। ফাইনাস জুই আছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি ফেব্রুয়ারি কি আন্দোলনের মাস। আর এই আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন এই পর্যায়ে পরিচিত হই। আছেন ইকতেদার আহমেদ, সাবেক জেলা জজ ও আইন বিশ্লেষক। সেই সঙ্গে আরো আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। ইকতেদার আহমেদ, যেমনটি বলছিলাম যে এবার আমরা দেখছি যে ফেব্রুয়ারি মাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। ফেব্রুয়ারি কি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াবে, কি মনে হয় আপনার? না, ফেব্রুয়ারি ধরেন 1952 সালে ফেব্রুয়ারি উত্তাপ ছড়িয়েছিল। এটার অর্থ এই না যে প্রতি বছরই ফেব্রুয়ারি উত্তাপ ছড়াবে। ফেব্রুয়ারিতে আপনার যেটা হয়েছিল সেটা হলো যে একটা তখনকার যে সময়, ওই সময়ের জন্য সেটা হয়তো প্রাসঙ্গিক ছিল। তো এখন তো আর সেটা প্রাসঙ্গিক না। এখন হলো যে ধরেন 52 পরে আপনার কত, সেখানে হলো 48 বছর আর এখানে হচ্ছিল 24 বছর, 70-72 বছর অতিবাহিত হয়েছে। তো এখন আপনাকে হলো যে নতুন করে ভাবতে হবে, নতুন করে চিন্তা ভাবনা করতে হবে এবং নতুন প্রেক্ষিতে আপনার বাস্তব পদক্ষেপ নিতে হবে। আপনি যেটা বলেছেন যে ফেব্রুয়ারি আন্দোলনের মাস, ফেব্রুয়ারি আন্দোলনের মাস ছিল, তারপরে প্রতি বছর ফেব্রুয়ারি আমরা পালন করি। এটার অর্থ এই না যে মানে ফেব্রুয়ারিতে আবার নতুন করে আন্দোলন বেগবান হবে, হতে পারে হয়তো। তো এখন আপনার যে এই বর্তমান যে প্রেক্ষিত, সে প্রেক্ষিতে যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাচ্ছে যে এই যে ক্ষমতার থেকে যারা এই বিদায় নিয়েছে তারা হয়তো একটা কর্মসূচি দিয়েছে। তারপরে হলো যে বড় রাজনৈতিক দল যেটা মাঠের, তারাও একটা কর্মসূচি দিয়েছে, ছাত্রদেরও একটা কর্মসূচি আছে। তো এখন ত্রিমুখী কর্মসূচির চাপে হয়তো কিছু একটা হতে পারে, আবার কিছু নাও হতে পারে। তো আমরা চাচ্ছি যে কিছু না হোক, স্বাভাবিকভাবে দেশ এগিয়ে যাক এবং সব কিছু স্বাভাবিকভাবেই প্রতিফলিত হোক। ধন্যবাদ জানাচ্ছি জনাব ইকতেদার আহমেদ। জনাব এম এ আজিজ, যেমনটি শুরুতেই বলছিলাম যে ফেব্রুয়ারি মাস ঘিরে নানামুখী আলোচনা আমরা দেখছি। হঠাৎ করে আমরা দেখছি যে বিএনপিও আন্দোলনে নামতে পারে এমন একটা ঘোষণা রাজনৈতিক অঙ্গনে আমরা গুঞ্জন দেখছি বলা যায়। সেই জায়গা থেকে একটু জানতেই চাই, সরকারের আমরা শুরু থেকে দেখেছি বিএনপি সরকারকে যৌক্তিক সময় দিতে চায় নির্বাচনের ব্যাপারে। সেই যৌক্তিক সময় থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছে বিএনপি। কোন প্রেক্ষাপটে আসলে বিএনপিকে দ্রুততম নির্বাচনের দাবি জানাতে যে আন্দোলনে নামতে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এটা অবশ্য বিএনপি জানায়, কিন্তু আমরা বলতে পারি এই যে 6 মাস চলছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, কিন্তু দেশের কোনো সেক্টরে ডিসিপ্লিন ফিরে আসে নাই, অর্থাৎ সরকার চলছে না। ধরেন আজকে আমি দেখলাম নিউজ ছাপা হয়েছে যে আপনার রোজার ভিতরে রোজার পণ্য অনেক দাম বাড়ে, 80% প্রত্যেকটা পণ্যের 80% ইতিমধ্যেই ইম্পোর্ট করে ফেলেছে, আর আরও এই পরিমাণ পণ্য আসছে। তার মানে রোজার মাসে কোনো দাম, এখন মার্কেটে দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু আপনি বলেন এখনও সয়াবিন তেল ঠিক মতো পাওয়া যায় না, অথচ সয়াবিন তেল কিন্তু ইম্পোর্ট করা হয়ে গেছে। বাজারে কোনো জিনিসের দাম ঠিক মতো পাওয়া যাচ্ছে না। আমার এলাকা পাবনা, কফি 2 টাকা, ঢাকা শহরে আসে 20 টাকা 25 টাকা একটা কফি। বাজার ব্যবস্থাও নাই, প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র, এদের ভিতরে অবিশ্বাস। সামনে নির্বাচন হতে পারে, যেমন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বলেছে বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে অথবা নেক্সট
বছরের মাঝামাঝি, কিন্তু তারা রোড ম্যাপ চাচ্ছে, রোড ম্যাপ নাই, রাজনৈতিক দলের সাথে কোনো কথাবার্তা নাই, আলোচনা নাই, বৈঠক নাই। রাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে যে একা একাই সব সংস্কার করবে, একা একাই একসময় ডাকবে, ডেকে আমার পাবনার ভাষায় বলবো, আমি বলবো তুই খালি হুইনিয়ে যাবি, ব্যাপারটা তাই দাঁড়াবে। এভাবে তো সংস্কার হবে না। এখন ধরেন ইকতদার ভাই আছেন, শাহাবুদ্দিন সাহেব ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, তার সময়ে 21-22টা সংস্কার প্রস্তাব ছিল। হ্যাঁ, হোসেন মোহাম্মদ এরশাদের সময় প্রস্তাব ছিল, এমনকি আপনার 3 জোটের রূপরেখা। ওই সময় এরশাদের বিরুদ্ধে যেসব আন্দোলন করে যে দলগুলি, সবাই মিলে পাবলিকের কাছে অঙ্গীকার করেছিল রিটেন। হ্যাঁ, এটা এখনো ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়। 3 জোটের রূপরেখা বাস্তবায়ন হয় নাই। হ্যাঁ, 111-এর সময় তো সংস্কার প্রস্তাব প্রচুর, 110-20টা ছিল, একটাও বাস্তবায়ন হয়নি। সুতরাং সংস্কার প্রস্তাবটা বাস্তবায়ন হতে গেলে পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে, অর্থাৎ সংসদ আসবে, সেই সংসদে যেটা অনুমোদিত হবে সেটাই আইনে আপনার ইনক্লুড হবে, অন্তর্ভুক্ত হবে। তো রাজনৈতিক দলের সাথে যদি দূরত্ব থাকে অন্তর্বর্তীকালীন সরকারের, তাহলে তো এই গিলোটিন করতে পারে সরকার। যদি নির্বাচনের ব্যাপারে কোনো ধোঁয়াশা একটা আছে, তখন হয়তো বৈঠকে বসে সবাই এগ্রি করে আসবে, নির্বাচন করবে, যে জিতবে তার পছন্দ যেটা হবে সেটা সংসদে পাশ করবে, যেটা পছন্দ হবে না সেটা ফেলে দিবে। কিন্তু জন আকাঙ্ক্ষা হচ্ছে সংস্কার দরকার, অনেক সেক্টরেই সংস্কার দরকার। হ্যাঁ, যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা সেক্টর বাদ পড়ে গেছে। শিক্ষা হলো এখন এই আধুনিক যুগে শিক্ষা ছাড়া, যেখানে প্রযুক্তি মানুষকে রিপ্লেস করতেছে কাজে, সেখানে শিক্ষা ছাড়া, আধুনিক শিক্ষা ছাড়া, বিজ্ঞান শিক্ষা ছাড়া দেশের এই প্রগতি ধরে রাখাই সম্ভব না। অন্য কিছু করে এইটা হলো 1 নম্বর, কিন্তু নাই। তো যাই হোক, সেটা আমি বলছি না। আমি বলছি যে এখন আবার ইউনূস সাহেব বিদেশ থেকে ঘোষণা দিলেন যে ছাত্ররা রাজনৈতিক সংগঠন করবে, এবং ছাত্ররা যে রক্ত দিয়েছে এই রক্তের সেগুলো তাদেরই রক্ষা করতে হবে, যেমনটি তিনি বলেছেন। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ বিদ্যমান রাজনৈতিক দলগুলোর প্রতি কি প্রধান উপদেষ্টা আস্থা রাখতে পারছে না? একটু দূরত্ব আছে। মানে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, বসছে, তিনি প্রথমে বলছে আমাদেরকে ছাত্ররা নিয়োগ দিছে, তারপরে এখন পর্যন্ত ছাত্ররা কথা বললে শোনে দেখা যায়। উনি তো ঘোষণাই দিল ছাত্ররা, এবং ছাত্রদেরকে ভালো টালো বলে অনেক কিছুই বলছে। তো উনি তো রাজনৈতিক দলের সাথে এই যে কমিশনগুলি করছে, এই কমিশনে কোনো রাজনৈতিক দলের নাই, প্রতিনিধিত্ব নাই। উনি সংস্কার করতে রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসবে, বসে বলেন, একবার বসছে 9 পার্টিকে একদিনে ডাকছে, আধা ঘন্টা করে বসে, চা খাইতে তো আধা ঘন্টা লাগে, ওগুলোকে ডায়ালগ বলে না তো। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার তাদের ইচ্ছা কি এটা তো বুঝতে পারতেছি না। ক্রাইসিস গ্রুপ, আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ একটা রিপোর্ট দিয়েছে, নভেম্বরে দিছিল। ওরা সারা বিশ্বে এরকম রিপোর্ট দেয় সরকার যদি আনইউজুয়ালি পরিবর্তন ঘটে, দিয়ে তখন বলছিল যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ সম্পর্কে ঘটনা ব্যাখ্যা দিয়ে বলছে, এই সরকার যদি জনপ্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে দেশ আগের জায়গায় ফেরত যেতে পারে, আর না হলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। এবারে বলছে, এবারে আবার ফের গত কালকে একটা রিপোর্ট, ওই ক্রাইসিস গ্রুপ, এটা ইউরোপিয়ান ইউনিয়ন যে দেখা করছে তার বরাত দিয়ে রিপিট করে বলছে যে জনপ্রত্যাশা পূরণ, রাজনৈতিক দলের সংস্কার তাদের প্রায়োরিটি, রাষ্ট্রীয় ব্যবস্থা প্রায়োরিটি, দিস এন্ড দ্যাট বলছে। তো এগুলো তো কিছু, তো আমি তো দেখতেছি অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু ম্যানেজ করতে পারতেছে না। দেশ পরিচালনার দায়িত্ব নিছে, কিন্তু দেশ পরিচালনা করার একটি সেক্টর আপনার জনপ্রত্যাশা পূরণ জায়গায় নাই। উনি ছাত্র নিয়ে এখন রাজনীতি, ছাত্র নিয়ে সংগঠন করাবে, তো রাজনৈতিক অঙ্গনেও তো একটা বাজার লাগাই দিল। ছাত্ররা দেখে বিএনপিকে টার্গেট করে, জামাতকে টার্গেট করে না, বিএনপিকে। বিএনপি আবার তার উত্তর দেয়, যেমন বলছে ফখরুল ইসলাম আলমগীর, দেখেন বলছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকার দরকার হবে। এই কথাটার ভিতরে ভুল কোথায়? ভুল কোথায়? হাইকোর্টে যেমনটি বলেছে যে এই বক্তব্য আসলে 1-11 সরকার গঠনের ইঙ্গিত বহন করে। এইটাই বলছি যে এটা নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনি বলল এটা 1-11 সরকারের ইঙ্গিত বহন করে। কোথায় ইঙ্গিত বহন করে?
অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ। প্রধান উপদেষ্টা বলতেছে ছাত্রদের পক্ষে, বলতেছে তারা সংগঠন করবে, হ্যাঁ তারা করবে, তাদের রক্তে ওইটাগুলো যেটা পড়লেন রক্ষা করবে। তো এতে অন্তর্বর্তীকালীন সরকার তোরা এই ছাত্রদের যে সংগঠন তৈরি করতেছে এবং তা এটা তো একটা কিংস পার্টি হবে। ওনারও ধারণা করা উচিত যে 1/11-এর সময় ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দল করতে চেয়েছে, শেষ পর্যন্ত কোনো সাড়া না পেয়ে উনি বলেছেন এ কাজ আমার না, তিনি ছেড়ে দিয়ে চলে গেছে। আবার যে সেই এরকম করছে, আমি নির্বাচনে 3টা আপনার কিংস পার্টি করেছিল না, বড় বড় নেতা দিয়ে করছিল আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা, একটা প্রার্থীর জামানত থাকে নাই, সব জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই ছাত্ররা যদি এইভাবে যেভাবে কথা বলতেছে, তাতে করে এদেরও তো ওই দশা হইতে পারে। তো এই দশা হইতে পারলে কি সমস্যা হলো, এক যে ছাত্রদের কাছে যে প্রত্যাশা, ছাত্র যে আগামী দিনে কিছু সমাজের জন্য করবে, এই ছাত্ররা যদি পলিটিক্সে এইভাবে ঢুকায় দেন, ঢুকায় যদি জোর প্রত্যাশা পূরণ না হয়, এই ছাত্রদের যে একটা আমাদের ভবিষ্যৎ, এই ভবিষ্যতের উপরে ভরসা কমে যাবে। এক, দুই হলো এই ছাত্ররা স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি ছাত্ররা আন্দোলনে যুক্ত ছিল, তারা লেখাপড়ার কথা বলে না, খালি সরকার চালাইতে চায়। এই যে 5 থেকে 6 বছরের জেনারেশন গ্যাপ হবে, এটা কি দিয়ে পূরণ করবেন আপনি? আপনার দেশের 6 বছরের শিক্ষা থাকতেছে না, তো প্রপার শিক্ষা থাকতেছে না। এই আধুনিক যুগে দেশটা দাঁড় করে রাখবেন কিসের উপরে? তো এই জন্য আমি বলছি যে আবার দেখেন 52 সাল থেকে যতগুলো আন্দোলন হয়েছে এই 24 পর্যন্ত, সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা। কোনো ছাত্র সরকারের অংশীদার হয়নি। কোনো ওই আন্দোলনে 52 সাল থেকে এই পর্যন্ত আন্দোলনে কোনো ছাত্র নেতা ওই সময় যতক্ষণ আন্দোলন করেছে তার পর পর্যন্ত কোনো বিতর্কিত হয় নাই। হ্যাঁ, পরে রাজনীতি করতে গিয়ে ব্যবসা করতে বিতর্কিত হয়েছে, এরা তো অনেক বিতর্ক তাদের পিছনে লেগে গেছে। তারা হেলিকপ্টার চালায়, তারা ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব ইকতেদার আহমেদ, যেমনটা আমরা দেখছি যে রাজনৈতিক দল থেকে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে, তখন আসলে ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে প্রধান উপদেষ্টার এই ধরনের বক্তব্য অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলো সমর্থন হারাবে কিনা? না, এটা ধরেন এই যে প্রধান উপদেষ্টা যেটা বলছেন যে তিনি এই ছাত্রদের যে রাজনৈতিক দল তারা করতে যাচ্ছে, তো উনি তো এটার প্রতি তার সমর্থন ব্যক্ত করেছেন। তো তাতে করে যে ওনার অবস্থানটা তো পরিষ্কার হয়ে গেল যে উনি একটা পক্ষকে সমর্থন করছেন, অথচ ওনার তো নিরপেক্ষ থাকার কথা। উনি যদি নিরপেক্ষ যদি না থাকেন, আজিজ ভাই যে কথাটা বললেন বা ফখরুল সাহেব যে কথা বললো যে যদি এই অন্তর্বর্তী সরকার, তাদের তো একমাত্র কাজ হচ্ছে হলো একটা নির্বাচনের ব্যবস্থা করা। তো নির্বাচনের ব্যবস্থা না করে তারা দেখা যাচ্ছে যে নির্বাচনের ব্যবস্থা করা মানে হচ্ছিল, ওনারা তো যদি প্রকৃত অর্থেই যদি ওনারা যদি নির্বাচন চান তাহলে তো একটা তো রোড ম্যাপ তো দেবেন। তো ওই রোড ম্যাপ না দিয়ে ওনারা দেখলাম যে ওনারা বিভিন্নভাবে মানে সময়ক্ষেপণ করছেন। তো এই সময়ক্ষেপণ তো এটা তো আসলে তো মানে প্রত্যাশিত না বা এটা কাঙ্ক্ষিতও না। এবং এই সব সময়ক্ষেপণের কারণে দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলসমূহের মধ্যে, বিশেষ করে বিএনপির মধ্যে একটা অস্থিরতা দেখা দিয়েছে এবং তারা চাচ্ছে যে দ্রুত একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা হোক। আবার দেখা যাচ্ছে যে জামাত ইসলামী যেটা তারা চাচ্ছে যে না, একটু সময় দিক, একটু সময় নিয়ে তারপরে তারা এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করুক। আর ছাত্ররা চাচ্ছে যে তারা একটা রাজনৈতিক দল করবে, রাজনৈতিক দল করার পরে তারপরে হচ্ছে তারা যখন তাদের বিবেচনায় যে তারা নির্বাচনে একটা ভালো ফলাফল করতে পারবে, এই ধরনের অবস্থানে যখন তারা আসবে তখন হয়তো তারা নির্বাচনের এই যে ব্যবস্থা করবে। তো এখন তিন দলের বা এখানে 3টি দলই বলি যে বিএনপির অবস্থান এক ধরনের, জামাতের অবস্থান এক ধরনের এবং ছাত্রদের অবস্থান এক ধরনের। তো 3 জনের যদি 3 ধরনের অবস্থান হয় তাহলে সেটা তো অ্যাকচুয়ালি দেশের জন্য প্রত্যাশিত না বা কাঙ্ক্ষিত না। যদি ছাত্ররা যেটা চাচ্ছে যে তারা রাজনৈতিক দল করবে, তাহলে তারা রাজনৈতিক দল করতে পারে, কেউ তো তাদেরকে বাধা দিচ্ছে না। এবং রাজনৈতিক দল যদি করতে হয় তাহলে তাকে ক্ষমতা থেকে সরে গিয়ে, অর্থাৎ ক্ষমতার, এখন তো তারা তো ধরেন ক্ষমতার অংশীদার এবং ক্ষমতা তারাই পরিচালনা করছে,
ক্ষমতা থেকে সরে গিয়ে যদি তারা যদি রাজনৈতিক দল করে করুক, কেউ তো আপত্তি করছে না। যে বাস্তবতার কথা আপনি তুলে ধরছেন জনাব ইকতেদার আহমেদ, যে তিনটি পক্ষ আসলে তিন রকম ভাবে তারা চাইছে, সেই জায়গা থেকে একটু জানতেই চাই, এই মাসের মাঝামাঝি সময় শোনা যাচ্ছে যে বাকি সব সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আসবে। সংস্কারের বিষয়ে আমরা ঐক্যমত্যে কিভাবে পৌঁছাবো? সরকারের সাথে রাজনৈতিক দলের সাথে দূরত্ব যদি তীব্র আকার ধারণ করে, আমি সে আলোচনায় ফিরতে চাই। একটা বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি দিচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব ইকতেদার আহমেদ, যে আলোচনায় আমরা ছিলাম রাজনৈতিক দলগুলোর অনৈক্যের মাঝে সরকার সংস্কারের বিষয়ে কিভাবে ঐক্যমত্যে পৌঁছাবে। দেখুন, সংস্কার যেটা সংস্কার হচ্ছে হলো যে আপনার হচ্ছে হলো যে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে এই সংস্কারটা করা উচিত ছিল। তো আমরা দেখেছি যে তারা যে সংস্কার কমিশন গঠন করেছে, এই কমিশন গঠনের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। তো এখন ধরেন 6টা সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছে, বাকিগুলো হয়তো অচিরেই দাখিল করবে। তো এই যে এই সংস্কার কমিশন যে তাদের যে প্রতিবেদন দাখিল করলো, এগুলোর ব্যাপারে তো জাতীয় কোনো ঐক্যমত নাই। তো জাতীয় ঐক্যমত যদি না থাকে তাহলে তো এই সংস্কারের যে কমিশন যে গঠন করলো এবং তারা যে এই প্রতিবেদন দিল, এটার কি অর্থ থাকতে পারে? সংস্কার মানেই তো হচ্ছে হলো যে আপনি যে এই সংস্কার তো হলো চলমান প্রক্রিয়া। যে কোনো দেশে হচ্ছে হলো যে আইন যদি স্থগিত থাকে, সে আইন তো জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারে না। তাহলে হলো আইনের পরিবর্তনের সাথে সাথে হচ্ছে হলো সমাজের পরিবর্তনের সাথে সাথে আইনেরও পরিবর্তন দরকার আছে। কিন্তু সেটা তো করতে হবে হচ্ছে হলো আপনাকে হচ্ছে হলো যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে তারপরে যদি কোথায় কোথায় আপনার পরিবর্তন দরকার আপনি সেটা করবেন। এবং সেটা না করে যদি আপনি যদি আপনার মতো করে যদি আপনি সংস্কার কমিশন গঠন করেন এবং তারা যদি তাদের মতো করে যদি এই প্রতিবেদন দেয় এবং এই প্রতিবেদন দেখা যাচ্ছে যে এটা যদি রাজনৈতিক দলগুলোর কাছে যদি গ্রহণযোগ্য যদি না হয়, তাহলে তো এই সংস্কার হচ্ছে হলো অর্থহীন। সুতরাং আপনি যদি সংস্কার করতেই হয়, আপনাকে অবশ্যই যে জন আকাঙ্ক্ষা বা জন চাওয়া যেটা, সেটার সাথে সঙ্গতি রেখে আপনাকে সংস্কার করতে হবে। কিন্তু সেটা কিন্তু করা হয়নি এবং সেটা না হওয়ার কারণে দেখা গেল যে যে সংস্কার কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছে, এই প্রতিবেদন আমি মনে করি যে এই প্রতিবেদনের সাথে আমাদের যে বর্তমান যে সমাজের বা আমাদের যে জাতির যে চাওয়া, ওই চাওয়ার কোনো ধরনের সামঞ্জস্য নাই। এবং যদি সামঞ্জস্য যদি না থেকে থাকে, তাহলে তো এটা হচ্ছে হলো যে কোনো ধরনের কোনো গুরুত্ব বহন করে না। এবং যদি গুরুত্ব বহন যদি না করে থাকে, তাহলে হচ্ছে হলো এটা হচ্ছে হলো অর্থহীন এবং এটার মাধ্যমে আপনার হচ্ছে হলো যে এই রাষ্ট্রের যে অর্থ ব্যয় হয়েছে এই বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের জন্য, তো এই অর্থটা আমি মনে করি যে এটা হচ্ছে হলো একটা হচ্ছে হলো থ্রোন ইন দ্য মানি থ্রোন ইন দ্য ওয়াটার। অর্থাৎ যে টাকাটা, এটা তো হচ্ছিল জনগণের প্রদত্ত করের টাকা দিয়ে তো এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে। এই সংস্কার কমিশনের যে বেতন ভাতা এবং সুযোগ সুবিধাদি, এগুলো সব কিছু তো হচ্ছে হলো যে জনগণের যে এই প্রদত্ত করের অর্থ দ্বারা নির্বাহ করা হয়েছে। তো এখন যদি এই যে জনগণের প্রদত্ত করের অর্থ দ্বারা আপনি একটা সংস্কার কমিশন করলেন, কিন্তু দেখা গেল যে সংস্কার কমিশন যে প্রতিবেদন দাখিল করলো, ওই প্রতিবেদনের সাথে জন আকাঙ্ক্ষার বা জন চাওয়ার কোনো ধরনের সঙ্গতি নাই, তাহলে তো এটা হচ্ছে হলো যে একটা পণ্ডশ্রম। এটা তো আর কোনো এই যে মানে কোনোভাবেই এটা মানে গ্রহণযোগ্যতা পাবে না। আর গ্রহণযোগ্যতা যদি না পায়, তাহলে এই সংস্কার বা এই যে এই ফলপ্রসূ হবে না। সেই জায়গা থেকে ধন্যবাদ জানাচ্ছি ইকতেদার আহমেদ। জনাব এম এ আজিজ, আমরা যদি সাম্প্রতিক সময়ে বিএনপি নেতাকর্মীর কিছু বক্তব্য তুলে ধরি, মহাসচিব যেমনটি বলেছে যে সরকার সব ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, আবার রুহুল কবির রিজভী যেমনটি বলেছে যে অন্তর্বর্তী সরকার জামায়াত সমর্থিত সরকার কিনা, অন্তর্বর্তী সরকারের কোনো ধরনের মাস্টার প্ল্যান আছে কিনা। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে গণতন্ত্রের বাইরে ভিন্ন কিছু চিন্তা করলে ফলাফল ভালো হবে না। বিএনপির আমরা কেন্দ্রীয় নেতাকর্মীদের এই ধরনের আশঙ্কার পেছনে কি কারণ থাকতে পারে? পর্দার অন্তরালে অন্য কিছু চলছে কিনা? আরেকটি বিষয় যুক্ত করি, অনেকে আবার এভাবে ভাবছে যে ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচির মাঝে কোনো যোগসূত্র আছে কিনা। না, আমি এটা মনে করছি না। কারণ পৃথিবীর ইতিহাসে কোনো ফেসিবাদের পতন ঘটলে আর সেই ফেসিবাদ ফেরত আসে নাই। আর বিশেষ করে
আপনার হাসিনা পরিবারের কার দ্বারা তো নাই, কারণ তারা তো লুট করে তছনছ করে ফেলছে। এই যে কালকে চ্যানেল আইতে আপনার তাজউদ্দিন আমাদের ছেলে সাক্ষাৎকার দিল, প্রতিমন্ত্রী ছিল, যে শেখ হাসিনা বলছে 2 হাতে কামায় নাও, তাকে আবার মন্ত্রী বানাতে চাইছে, সে তো বলছে পরিষ্কার। তো সুতরাং এটা তো সরকার ছিল না, এই সরকার তো মাফিয়া ছিল, এই সরকার তো সরকার ছিল না। পুরা সরকারি দল মিলা এই দেশ টাকা পয়সা লুট করে, অর্থনীতি লুট করে বিদেশে পাচার করে দিছে। এখন যে সন্দেহের কথা বলছেন, ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। তিনিও বলেছে যে সরকার অনেক ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না। এই যে ছাত্র সংগঠন করে দিল, ইউনিভার্সিটি করে দিচ্ছে, এখন 3 জন সরকারে আছে ছাত্র, আর বাকিরা বাইরে আছে, আর বাইরে যারা নেতৃত্ব দিছে এরা তো ধনী হয়ে যাইতেছে। তো কিংস পার্টি তো বানাচ্ছে, উনি নিজেও চাইছে 111-এর সময়, এখন ছাত্রদের দিয়ে কিংস পার্টি বানাচ্ছে। উনি হয়তো কিংস পার্টি ফেলাতে চলে গেছে বিদেশে, ওনার বিদেশে জায়গা আছে, ছাত্ররা যাইতে পারবে না। হ্যাঁ, এই তো পার্থক্য। এখন ধরেন আপনি সংস্কারের জন্য চাপাচাপি করলেন, সব দল মিললে করলো যে আছে চলো যা কয় আমরা এগ্রি করি, তারপর ইলেকশনে যা জিতলে যে যা করো কইরো, কি করবে? সব এগ্রি করে আসবে, হ্যাঁ আমরা রাজি। হ্যাঁ, ইলেকশন হইলো, জিততে গেল, প্রধান বিএনপি করলো, জামাত করলো, তারপর তাদের ইচ্ছে মতো সংস্কার প্রস্তাব তারা দিছে না, ওই প্রস্তাব পাশ করে নেবে। তো করছি, তো প্রস্তাব পাশ করছি, হয়ে গেল। তো সুতরাং এটা না, এটা হলো আন্দোলনে যারা ছিল, ছাত্র জনতা, রাজনৈতিক দল, ব্যানার ছাড়াও ছিল, সবাই মিলে একমত হয়ে, হ্যাঁ ইকতেদার বললেন, একমত হয়ে প্রথমেই যেটা হলো যে জামাত এবং বিএনপির সাথে যে দলগুলি আছে তাদের নিয়ে শেষ পর্যন্ত 62 দফা এই অন্তর্বর্তীকালীন সরকারে জমা দেওয়া হয়েছে। আর জামাত ইসলামও প্রায় এরকম দফা দিছে। এটাকে বেসলাইন ধরে সবাইকে নিয়ে আলোচনায় বসতো, 1 স্ট্রোকে 1 স্ট্রোকে হয়ে যেত। এখন আপনি সংস্কার কমিশন করে দিলেন 11টা, 6টা রিপোর্ট দিল, আপনি আলোচনা বলছে পরে যে রাজনৈতিক দলের সাথে একমত হয়ে তারা যতটুক সংস্কার রাজি হয় ওটুক নিয়ে ইলেকশনে যাব এই ডিসেম্বরে, আর যদি বেশি সংস্কার চায় তাহলে সামনের বছরের আপনার মাঝামাঝি অর্থাৎ জুন জুলাই। তো এখন আপনি বলেন যে যদি দেখে, রাজনৈতিক দলদের সাথে তো খবর থাকবে, তাই না? রাজনৈতিক দল যদি দেখে যে আমরা, ইউনূস সাহেব তো সারা বিশ্ব চড়ায় বেড়ায়, তিনিও তো বুদ্ধিমান চালাক আছে, তাই না? বিশ্বের এটা গৌরবও বটে। হ্যাঁ, এখন ওনার ভিতরে যে কি আছে উনিই জানে। বরাবরই তো বলছে যে ছাত্রদের সাথে আমাদের সম্পর্ক নেই, তারা রাজনৈতিক দল করে করুক গা। হ্যাঁ, এখন তো সে নিয়েই ঘোষণা দিল। ছাত্র উপদেষ্টারাও বলছে যে তারা পদত্যাগ করেই রাজনৈতিক দলে যোগদান করবে, কিন্তু কবে নাগাদ পদত্যাগ করলে সেটি আসলে রাজনৈতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে? না, বিষয়টা হলো রাজনৈতিক দল যদি, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণা দিল ছাত্ররা রাজনীতি করবে, তাদের আকাঙ্ক্ষা তারা না হলে বাস্তবায়ন করবে কে? আর ছাত্রদের প্রশংসা করছে অনেক। এখন যে পার্টি করুক না কেন এটাই কিংস পার্টি হবে। এখন রাজনৈতিক দলগুলোর মাঝে যদি এই সন্দেহ, এই সংশয় থাকে, তখন কি অন্তর্বর্তী সরকারের অধীনে তারা নির্বাচনে যেতে চাইবে? আমি সেই প্রশ্নটি আপনার কাছে রেখে যেতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশন রেডিওবিত আয়োজন দেশ সন্ধ্যা। ফেব্রুয়ারিকে আন্দোলনের মাস, এই শিরোনামে চলছে আজকের আলোচনা। ফিরছি অতিথির কাছে। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, সরকারের আনুকূল্যে কিংস পার্টি গঠন করছে ছাত্ররা, এই আশঙ্কা নিয়ে রাজনৈতিক দলগুলো কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে? এই জন্যই প্রশ্ন কিন্তু উঠছে যে সরকারের পৃষ্ঠপোষকতায় ছাত্ররা রাজনীতি করছে, সংগঠন করছে। এখন এই জন্যে আপনার সুপ্রিম কোর্টে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য মামলা করেছিল, আমিও লিখেছিলাম যে তখন যে চিফ জাস্টিস ছিল খায়রুল হক, সে জোর করে রায় দিছে এবং রায়, পূর্ণাঙ্গ রায় আসার আগেই ওটাকে বাতিল করে দিছে। তো সেটা তো রায় হয়ে গেছে। তত্ত্বাবধায়ক সরকার, এই সরকার তো আমার মনে হয় যে রাজনৈতিক দলের সাথে কেউ সাপোর্ট করে, কেউ সাপোর্ট করে না, তাদের নিজস্ব ইন্টারেস্টে রাজনীতিতে।
এখন তো তত্ত্বাবধায়ক সরকার করে দিক সবাই মিলে, যেটা করে নাই সবাই মিলে, সব পার্টি ডাকুক, সব পার্টি ডাকে রাউন্ড টেবিল বসে তত্ত্বাবধায়ক সরকার নমিনেশন দিয়ে দিক, কয়জনের 7 জন না কয়জন, হয়তো 10 জন নমিনেট করে দিক, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। এটা তো সম্ভব। সংস্কার প্রস্তাবগুলো তার কাছে তুলে দিক রাজনৈতিক দলের, কারণ সংস্কার প্রস্তাব তো অন্তর্বর্তীকালীন সরকার তো আইনে পাশ করতে পারবে না। তো সুতরাং এটা রাজনৈতিক দলের কাছে দেখ, শর্ত দেখ যে তোমরা এটা আমাদেরকে সহ এটা আলোচনা করে। এর পর করে অ্যাটর্নি জেনারেল যেমনটি জানিয়েছিলেন যে নির্বাচনকালীন সময় অন্তর্বর্তীকালীন সরকারই হবে তত্ত্বাবধায়ক সরকার। অন্তর্বর্তীকালীন সরকার ওনারা তো ব্যাখ্যাই দেয়, আমরা আর মামুরা, হ্যাঁ খালুরা। আপনার প্রেসিডেন্টের কাছে ওত নিলেন সংবিধান সমুন্নত রাখার জন্য, আর এই সরকারকে সুপ্রিম কোর্ট আমরা বানাইছি, সুপ্রিম কোর্টে ভেটে মতামত নিতে গেলাম, তারা করলো সরকার বৈধ, বাস হয়ে গেল। সরকার কি এখন শিকন্ডি? ফ্যাসিবাদী সরকার প্রত্যেকটা জিনিসে আইন দ্বারা বৈধ করে নিছে, ঠিক একই প্রসেস শুরু করবেন, সব কিছু প্রসেস শুরু করবেন আইনের। এই সরকার তো আমরা জানি তো, বিচার বিভাগ তো সাজাইছে, হ্যাঁ 3টা কেস ফাইল করেন, আপনি তো অ্যাডভোকেট, 3টা কেস সুপ্রিম কোর্টে ফাইল করছে, হয়তো বিচারপতি হয়ে গেছে, বিচারপতি হয়ে গেছে, ট্রাইব্যুনালেও ঢুকে গেছে, তারা কি বিচার করবে? আমরা বিচার সম্পর্কে কথা বলি না বলেই হইলো। বিচারপতি তো উনি ভালো জানে, বিচারপতি হাইকোর্টে না আছে আরে বসে তো ট্রাইব্যুনালে যেতে পারে না, দিছে তো তো এই জন্য একটা ডিএলআর এ তার রিপোর্ট নাই রায়ের, সে তো বিচারপতি চেয়ারে বসে গেছে। এখন 10 বছর প্র্যাকটিস করছে কিনা তাও জানি না। তো এই বিচারপতি যা চায় রায় সেবেন তাই দিবে, সমস্যা কি? আপনি বলেন যে একটি লোকের রিমান্ড আছে, সে 6টা খুনের আসামি, এক হিয়ারিং এ বেল হয় কেমনে? উনি তো রেজিস্ট্রার জেনারেল ছিলেন, উনি বলুক, ডিস্ট্রিক্ট জাজ ছিলেন, আপনি অ্যাডভোকেট, আপনি বলেন একটা হিয়ারিং এ পৃথিবীতে নজির আছে 6টা খুনের আসামি একদিন হিয়ারিং দিয়ে বেল দেয় কেমনে? রিমান্ডের আসামি রিমান্ড দিছে কে? কোর্ট। আপনার কাছ থেকে বুঝতে চাই, না এটা যদি হয়ে থাকে এটা তো অত্যন্ত দুঃখজনক যে 6টা খুনের আসামি, সাবের হোসেন চৌধুরী নাম বলে দিলাম, হ্যাঁ 6টা খুনের মামলার আসামি, এবং হলো তাকে রিমান্ডে ছিল। তো ওই অবস্থায় যদি একই সঙ্গে যদি 6টা মামলা যদি তার যদি বেল হয়ে যায়, তাহলে এটা তো প্রশ্নের উদয় হয়। অন্যান্য ক্ষেত্রে বিচার ব্যবস্থায় যে অসঙ্গতির কথা জানাচ্ছিল এম এ আজিজ, বাস্তবতা কি আসলেই তাই? অসঙ্গতি তো অবশ্যই আছে। অসঙ্গতি না থাকলে এই ধরনের প্রশ্ন কেন উঠছে? আপনার ধরেন যে এই আপনার যে এই ট্রাইব্যুনাল নয় যে 23 জন যে বিচারক নিয়োগ করলো তড়িঘড়ি করে, এটা তো নিয়োগ করার কথা ছিল না। তারা যুক্তি দেখালো যে মানে বেঞ্চ গঠন করতে পারছে না, সেজন্য তারা এই তড়িঘড়ি করে বিচারক নিয়োগ করেছে। তো বেঞ্চ গঠন করতে না পারলে আপনি অসুবিধা কি? আপনি একটা আইন করে তারপরে আপনি নিয়োগ দিতে না। এখন একটা আইন করা হয়েছে, এখন যে আইনটি করা হয়েছে এই আইনটি হলো যে জনপ্রত্যাশা বা জন আশা পূরণ করছে কিনা সেটা তো দেখতে হবে। আপনি তো ধরেন এই যে অন্তর্বর্তী সরকার তো হলো ইন্টারিম গভর্নমেন্ট। অন্তর্বর্তী মানেই তো ইন্টারিম। এখন ইন্টারিম আপনি হলো যে অতটুকু আপনি সংস্কার করেন যতটুকু হলো যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, এর বাইরের কোনো ম্যান্ডেট তো আপনার নাই। এখন যেগুলো ওনারা করছেন যে এই বিচারক নিয়োগে আইন, তারপরে ধরেন আপনার হলো যে এই যে বিভিন্ন কমিশনে যে তারা যে নিয়োগ দিচ্ছেন অতীতের যে বিতর্কিত আইনের অধীন, এগুলো কোনো কিছুই তো মানে আইন অনুযায়ী বা আইন মেনে করা হচ্ছে না। যেমন ধরুন যে নির্বাচন কমিশন যে গঠন করা হলো, এবং নির্বাচন কমিশন দেখা গেল যে অতীতের যে বিতর্কিত আইন, ওই বিতর্কিত আইনেই আপনার যে নির্বাচন কমিশন গঠন করা হলো, এবং একইভাবে করা হলো, এবং একইভাবে রিটায়ার্ড লোক, এই ডিস্ট্রিক্ট জাজ একজন, এই ব্রিগেডিয়ার জেনারেল রিটায়ার্ড একজন। এবং নির্বাচন সংস্কার কমিশনের আমরা প্রতিবেদন আসার আগেই কিন্তু দেখেছি যে নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। নির্বাচন ঠিক অনুরূপ হয়েছে দুদুকও কিন্তু একই ধরনের যে দুদুক গঠন করা হলো, যে দুদুকও একটা কমিশন করা হয়েছিল, কিন্তু ওই কমিশন প্রতিবেদন দেওয়ার আগেই দেখলাম যে আমরা দুদুক তারা গঠন করে ফেললেন। তো এগুলো এবং সেই হলো যে পুরানো আইনে। এখন আপনি দুদুকও গঠন করলেন পুরানো আইনে, নির্বাচন কমিশনও গঠন করলেন পুরানো আইনে, তারপরে ধরেন এই যে আইন কমিশনের যে চেয়ারম্যান
এটা বিগত যারা ইয়েতে ছিল যে আমাদের পতিত সরকার, তারা খায়রুল হককে 9 বছর আইন কমিশনের চেয়ারম্যান পদে রেখেছিল। কেন রেখেছিল? যে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী তিনি রায় দিয়েছিলেন এবং তাদের কথা মতো তিনি রায় দিয়েছিলেন, সেজন্য তাকে তারা আইন কমিশনের চেয়ারম্যান পদের দীর্ঘ 9 বছর রাখলেন, অর্থাৎ 3 টার্ম। তো ইনারাও দেখলাম যে আসার পরে ওনারাও যে একজনকে আপিল বিভাগের উনি বিচারক ছিলেন, তো তাকে তারা আইন কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিলেন। তো এখন হচ্ছে হলো সুপ্রিম কোর্টের আইন কমিশন তো হচ্ছে হলো একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। এটা তো কোনো বিচারিক বা আধা বিচারিক কোনো কাজ আইন কমিশন করে না। আইন কমিশন যে কাজটি করে সেটা হচ্ছে হলো যে আইন কমিশন গবেষণা করে তারপরে হচ্ছে হলো দেশের জন্য কোন আইন সময়োপযোগী, কোন আইন করলে দেশের কল্যাণ হবে, দেশের মঙ্গল হবে, সেটা আইন কমিশন বিবেচনা নিয়ে তারপরে হচ্ছে হলো আইন কমিশন সরকারের কাছে সুপারিশ পেশ করে। কিন্তু দেখা গেল যে আইন কমিশনেও নিয়োগ দেওয়া হচ্ছে হলো উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত বিচারককে, যেটা আমাদের সংবিধান কোনোভাবেই অনুমোদন করে না। যে আমাদের যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে আমাদের 72 সংবিধানে ছিল যে উচ্চ আদালত থেকে অবসরের পরে তারা প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হতে পারবে না। পরবর্তীতে পঞ্চম সংশোধনী দ্বারা বলা হলো যে তারা বিচারিক এবং আধা বিচারিক পদে নিয়োগ লাভ করতে পারবে। পরবর্তীতে পঞ্চম সংশোধনী বাতিল হলো, কিন্তু এই যে পঞ্চম সংশোধনী দ্বারা যে বিচারকদেরকে যে সুযোগ দেওয়া হলো, এই সুযোগটা কিন্তু এখনো বহাল আছে। আচ্ছা, সুযোগ বহাল থাকুক, তারপরেও আপনার যে আইন কমিশন, যেটা আইন কমিশন তো বিচারিক বা আধা বিচারিক পদ না। আইন কমিশনের চেয়ারম্যানের পদ বা আইন কমিশনের মেম্বারের পদ, এটা হচ্ছে হলো যে এই একটা গবেষণাধর্মী পোস্ট, অর্থাৎ রিসার্চ ওরিয়েন্টেড। তাহলে হচ্ছিল যে গবেষণাধর্মী পদে আপনি যদি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারককে যদি নিয়োগ দেন, তাহলে সেটা হচ্ছে হলো যে সংবিধানে যে আর্টিকেল 99 অনুযায়ী এই নিয়োগটা বৈধ। ধন্যবাদ জানাচ্ছি ইকতাদার আহমেদ। এই প্রসঙ্গে জনাব এম এ আজিজ আপনার মন্তব্য নিতে চাই। আমরা বিচার বিভাগ থেকে প্রশাসন সব ক্ষেত্রে যদি নিয়োগ কিংবা রদবদলের ক্ষেত্রে রাজনীতির এমন বলয় দেখতে পাই, এমন প্রভাব দেখতে পাই, আদতে পরিবর্তনটা কি হবে? না, এই জন্যই তো ক্রাইসিস গ্রুপ বলেছে যে কি আমি লিখছি যে গণতান্ত্রিক উত্তরণে উভয় সংকটে বাংলাদেশ। সেখানে বলছে অর্থনৈতিক চাপ, প্রশাসনিক চাপ, রাজনৈতিক অস্থিরতা, অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যাপক জনসমর্থন পেয়েছিল তা এখন ম্লান হওয়া শুরু করেছে। তো যদি অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে জনসমর্থন কমছে, তাদের তো অনুভব করতে হবে। যেমন ধরেন আমি বিচার বিভাগ আরও উদাহরণ দিই, আপনার 21শে গ্রেনেড হামলা হয় নাই, বোম ফাটে নাই, মানুষ মরে নাই, বিচার সব খালাস দিয়ে দিয়েছেন। আগে 111-এর সরকার 68 জন সাক্ষী নিয়ে ফেলছিল, সেখানে মোটামুটি প্রায় আপনার রায় দেওয়ার পর্যায়ে আসছিল। আপনি এরপরে পুনঃ তদন্তের নামে এক আওয়ামী সমর্থক যে ইলেকশন করছে তার আইনে পুনঃ তদন্ত করে তারেককে ফাঁসাই দিলেন। আচ্ছা, তারেক রহমান না, এইটাকে আপনি কি সাথে কি কইতে পারতেন না যে পুনঃ তদন্ত হোক? কারণ বোম তো ফাটছে, মানুষ তো মারা গেছে। 20টা মামলা, অস্ত্র মামলা, 20টা মামলা, অনেক অস্ত্র ছিল না, আপনি সবারই খালাস দিলেন। ঘটনা ঘটে নাই, ঘটছে তো, তারপরে পুনঃ তদন্ত দিয়ে তারপরে কয়ে দেন সব খালাস। তাও তো মানুষের আইহাস হয়, সেটাও তো করলেন না। আপনি 21শে গ্রেনেড হামলা আবার তদন্ত আদেশ দিতেন, তদন্ত দিয়ে একটা জোড়াতালি দিয়ে তদন্ত দিয়ে কয়ে দিতেন সব খালাস, তাও তো মানুষ, বোকা মানুষ বুঝতো, তাও তো করলেন না। তো এটা তো সারা জীবনের জন্য প্রশ্ন রয়ে গেল, সারা জীবনের জন্য প্রশ্ন। অর্থাৎ আমি করতেছি যে এই সরকার বুঝতেই পারতেছে না কোন কাজ কিভাবে করে। এই যে আমি যে বললাম যে সাবের হোসেন চৌধুরী তিনি রিমান্ডে ছিল, তার 6টা খুনের মামলা এক টেবিলে এক হিয়ারিং হয়েছে। কিভাবে হয়েছে আমি জানি তো, অনিয়ারে বলছি না, জানি তো। এটা কোর্টকে প্রভাবিত করে, কোর্ট দেয় নাই, কোর্ট দিতে বাধ্য হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ, ধন্যবাদ জানাচ্ছি ইকতাদার আহমেদ। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক এখানেই শেষ করছি দেশসুধার আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।